বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়, ছোটদের কাতারে সামিল বড়রাও। চলন্ত বাস টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রেন, কুমিল্লায় প্রাণ গেল 12 জনের, 6 জেলায় নিহত আরও 12, বান্দরবানে আহত 30 পর্যটক। ক্রসিং আধুনিকায়নের ঘোষণা প্রতিমন্ত্রীর। তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী, ফ্যাসিবাদী আচরণ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার। সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে নিয়োগ দেওয়ার নামে প্রতারণা, নিজের নামে বানায় গেজেট, বিভিন্ন সরকারি দপ্তরেও দেয় চিঠি। কক্সবাজার থেকে অভিযুক্ত গ্রেপ্তার। ইসরায়েলের 5 শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহতের দাবি IRGCর, অস্বীকার তেল আবিবের। হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদি। বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। দর্শনার্থীর ঢল নেমেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। নগর জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে ছুটে যাচ্ছেন পার্ক, চিড়িয়াখানায়। ছোটদের কাতারে সামিল হয়েছেন বড়রাও। নগর জীবনের কোলাহল আর ইট কাঠের শহর থেকে মুক্তি পেতে যেন ছুটে আসা। শিশুর হাসি, তরুণের উচ্ছ্বাস আর প্রবীণের অবসর, সব মিলিয়ে ঈদ আনন্দে মেতেছে গোটা দেশ। গান বাজনার তালে তালে নাচ, সঙ্গে জল কেটে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর উচ্ছ্বাসে যেন সব ক্লান্তি এক নিমিষে ভুলে গেছে সবাই। ত্রিপুর থেকে এসেছি, এসে অনেক রাইড দেখেছি, খেলা দেখেছি। আজকের দিন অনেক ভালো যাচ্ছে, ঈদের দিনে অনেক ভালো যাচ্ছে। অনেক ভালো লাগতেছে, ঈদের আনন্দে আমরা সবাই ভাগাভাগি করে নিচ্ছি। বাচ্চা কাচ্চা, ভাই ভাইস্তা, ওদের সবাইকে নিয়ে সিলেক্ট করলো যে ফ্যান্টাসি কিংডমে আসবে, সেই সুবাদে ফ্যান্টাসি কিংডমে আসলাম। গল্পের বইয়ে দেখা পশু পাখি এখন হাঁটছে চোখের সামনে। বিস্মিত চোখে দৃশ্য দেখে অবাক বাবা মায়ের সঙ্গে ঘুরতে আসা ছোট্ট সোনামণি। সারাদিন একটু ঘোরাঘুরি করার ইচ্ছা আছে। হরিণ দেখছি, সিংহ দেখছি, অনেক সুন্দর লাগতেছে। বাচ্চা বায়না ধরতেছে, চিড়িয়াখানায় প্রথমে আসছে, এখন আনন্দ লাগতেছে। বাচ্চার আনন্দই বড় আনন্দ। এখানে ছোট ভাইকে নিয়ে আসছি, ও নাকি চিড়িয়াখানা কখনো দেখে না, এই জন্য আসছি। পশু পাখি সবকিছু অনেক কম আছে, আগের মতো নেই বললেই মনে হয়। দিনাজপুর থেকে আসছি চিড়িয়াখানা দেখার জন্য, বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি সহকারে প্রতিবারে আসা হয়, এবারও আসছি। আমার সঙ্গে মা আছে, আমার ওয়াইফ আছে। নগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ি, বাদ যাচ্ছে না বাম্পার কার, বাউন্সি ক্যাসেল। সবকিছু যেন এখন শিশুদের দখলে। হাসি, খেলা আর উচ্ছ্বাসে মুখর পুরো মেলা প্রাঙ্গণ। আমি শিশু মেলায় এসে গাড়ি ট্রেনে চলবো। আমরা শিশু মেলায় এসে খুব ভালো লাগছে। আমি ঘোড়া গাড়িতে চলেছি, তারপর ট্রেনে চলেছি। তা আমাদের দূরে যেতে একটু কষ্ট হয়, যদি আরো বিনোদন কেন্দ্র হয় ঢাকার ভিতরে তা আমাদের জন্য সুবিধা হবে, বাচ্চাদের জন্য সুবিধা হবে। শিশু মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। আর নাগরদোলা ফ্রেন্ড হয়েছি, আমি ঝুলা চড়েছি। মোর আব্বুর সাথে ঘুরতে এসেছি। যারা ঢাকাতে ঈদ করে তাদের সবারই উচিত বাচ্চাকে সময় দেওয়া। যান্ত্রিক শহরে এক অন্যরকম রং ছড়ায় ঈদ উৎসব, যার জন্য বছর জুড়ে অপেক্ষা থাকে ছোট বড় সবাই। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, চিড়িয়াখানায় কামরুল হাসান, বিজয় সরণিতে সামরিক জাদুঘরে আয়শা সিদ্দিক সামিয়া এবং বসুন্ধরা সিনেপ্লেক্সে আইরিন হায়াত। সরাসরি শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, সকাল গড়িয়ে দুপুর, তারপর এখন বিকাল হতে চললো, কিন্তু ফ্যান্টাসি কিংডমে মানুষের আনাগোনা কমেনি, বরং চেষ্টা বেড়েছে। আমরা যদি এখনকার চিত্র ফ্যান্টাসি কিংডমে দেখাই যে এখানকার আগত মানুষরা সেই সকাল থেকে অনেকে এসেছেন, যারা এখনও পর্যন্ত এখানে ভিড় করছেন। বিভিন্ন ধরনের যে রাইড, তারা হচ্ছে সেই রাইডগুলোতে আসলে চড়ছেন। এর পাশাপাশি হচ্ছে যে পরিবার পরিজন নিয়ে যে আনন্দ, ঈদের যে আমেজ, সেটি কিন্তু আসলে এর মাধ্যমে ফুটে উঠেছে। আমরা দেখেছি যে পুরো পরিবারের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এখানে এসেছেন। তবে দিন শেষে তারা যারাই ফিরছেন, অনেকের সাথে কথা বলেছে, তারা হাসি মুখে ফিরছেন। কেননা হচ্ছে যে এই যে ঈদের ছুটি, বিশেষ করে লম্বা এই ছুটিটি পরিবারের সাথে কাটানোর জন্য যে উৎসুক মানুষ, তারা কীভাবে কাটিয়েছেন সারাটা দিন। কেউ বিভিন্ন ধরনের টর্নেডো 360-তে উঠেছেন, কেউ রোলার কোস্টারে উঠেছেন, কেউ নানান রকম রাইডে চড়েছেন, আবার কেউ পানিতেও গোসল করে হচ্ছে ফ্রেন্ডদের সাথে এসেছেন, নানান রকম
ভাবে কিন্তু তারা এনজয় করেছেন। সর্বোপরি বলা যায় যে এই যে এখানকার যে আগত দর্শনার্থীরা বা তারা বলছেন যে এই যে ঈদের ছুটিটি এত চমৎকারভাবে তারা কাটাবেন কিন্তু আসলে এটা অকল্পনীয় ছিল। তবে এর মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে যে এখানকার মানুষ কতটুকু খুশি মনে বাড়ি ফিরবে, কারণ আমরা এখনও পর্যন্ত কিন্তু মানুষের মুখে বা মনে যে টায়ার্ডনেস সারাদিন ঘোরার পরে সেই টায়ার্ডনেসটা আমরা কিন্তু দেখিনি। দেখেছি হাসি, খুশি, আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের যে আমেজ, সেই আমেজটি কিন্তু আমরা মানুষের মুখে দেখেছি। এখনও পর্যন্ত যদি আমি এই যে চিত্রগুলি দেখাই যে এখানে লোকের কিন্তু সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, এই সিরিয়ালে কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করে যে মানুষের মনে আনন্দের যে স্থানটা, সেই স্থানটা এই যে অল্প কিছু সময়ের মধ্যে সেই স্থানের যে সময়টুকু, সেই সময়টুকু কিন্তু তারা হাতছাড়া করতে চায় না, বরং চেষ্টা পরিবারের সকলকে নিয়ে একসাথে এক ফ্রেমে এক জায়গায় বন্দী হয়ে তারা কিন্তু এনজয় করতে চান। সর্বোপরি বলা যায় যে এই যে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এখানে সেরেছেন অনেকে, তার মধ্য দিয়ে কিন্তু আসলে এখানকার যে উৎসুক জনতা আসে দিন শেষে আনন্দ নিয়ে কিন্তু ঘরে ফিরছেন এই ঈদ মৌসুমে ছুটির মধ্যে। বিস্তারিত জানতে, বিশেষ করে এই যে ঈদ উৎসবের বিস্তারিত আরও জানতে চিড়িয়াখানায় আছে আমাদের সহকর্মী কামরুল, যাচ্ছি তার কাছে। ঈদের ছুটিতে রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। এর আগেও আমাদের অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুরে যে জাতীয় চিড়িয়াখানা রয়েছে, ঠিক সেই চিড়িয়াখানা থেকে একটু দেখাতে চাই এখানকার সার্বিক যে পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় আসলে আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন বয়সের দর্শনার্থীরা চিড়িয়াখানায় এসেছেন এবং বিভিন্ন পশু পাখির সঙ্গে তাদের প্রিয় সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় পশু বাঘের খাঁচার সামনেই দাঁড়িয়ে আছি এবং এখানে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা বেশ উচ্ছ্বাসের সাথে তারা এই বাঘের খাঁচার সামনে ভিড় করছেন এবং তারা দেখছেন তাদের যে আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি, এটি বাঁধ ভাঙা উচ্ছ্বাস বলা যায়। একটু জানাই বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন, কেউ এসেছেন বাবা মায়ের সাথে, কেউ বা বন্ধু বান্ধব, কেউ বা নিজের স্ত্রী বা স্বামীকে নিয়ে এসেছেন, ঘুরতে এসেছেন এবং তারা এই যে ঈদের যে ছুটি সেই ছুটির মুহূর্তটা তারা উপভোগ করতে চান না। আমরা এখানে চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তাদের এই ঈদকে ঘিরে আপনারা জানেন যে দর্শনীয় স্থানগুলোতে বেশ চাপ থাকে, সেই লক্ষ্যে তারা ব্যাপক প্রস্তুতি রেখেছে এবং সার্বিক যে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তা বিষয় জোরদার করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি তাদের রয়েছে। এবং একটু জানাই এই চিড়িয়াখানার যেই দর্শনের যেই সময়, সেই সময়টিও কিন্তু নির্ধারিত এবং বিকেল 5টা পর্যন্ত এই চিড়িয়াখানায় প্রবেশ করা যায়। এর পরে আসলে চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই 5টা পর্যন্ত দর্শনার্থীরা এখানে প্রবেশ করতে পারেন এবং এর পরেই অর্থাৎ সন্ধ্যা 6টা নাগাদ একেবারেই যে সকল দর্শনার্থীরা আছেন তাদেরকে এই চিড়িয়াখানা থেকে বের হয়ে যেতে হয়। তো এই পর্যায়ে জানতে চাইব রাজধানীর আগারগাঁও সামরিক জাদুঘরে আছেন আমাদের সহকর্মী সামিয়া বিন্দু, একটু তার কাছে জানবো সেখানকার সবচেয়ে পরিস্থিতি। সামিয়া, ঈদের আমেজকে দ্বিগুণ করতে পরিবারের সঙ্গে ঘুরতে আসছেন বিভিন্ন স্থাপনায় এবং আজকে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে এবং এখানে কিন্তু আমরা দেখছি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং শহরের মাঝে একটু প্রশান্তি খুঁজতে কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রে তারা আসছেন। তেমনি এই স্থানটির কথা যদি বলি, আমরা কিন্তু এখানে দেখছি যে টিকিট কাউন্টার যেটি আছে সেখানে কিন্তু দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখছি। ছোট ছোট শিশুদেরকে নিয়ে তারা আসছেন এখানে। বিভিন্ন ভেতরে আসলে বিভিন্ন স্থাপনা রয়েছে সামরিক জাদুঘরের কে কেন্দ্র করে কিন্তু দর্শকরা আসছেন এবং তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। টিকিট কাউন্টারের ভিড়ই কিন্তু বলে দিচ্ছে যে আসলে ভেতরের অবস্থাটা কি। এবং ভেতরে যদি বলি, আমরা দেখছি বাইরে থেকে দেখা যাচ্ছে আসলে ভেতরে কিন্তু মানুষের অনেক ভিড় দেখা যাচ্ছে এবং অধিকাংশ যদি একটু মেনশন করে বলি, আমি আসলে শিশুদের এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং পরিবারের সদস্যরা কিন্তু তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছেন এবং ঈদের সময় শহরে যারা আছে বিভিন্ন কারণে এবং শহরে ঢাকা কেন্দ্রিক যারা
যারা আসলে তাদের বসবাস, তারা কিন্তু ঈদে ঘোরার জায়গা হিসেবে কিছু গুটি কয়েক স্থানটিকে বেছে নেন এবং তার মধ্যে একটি কিন্তু এই জাদুঘর এবং জাদুঘরের ভেতরে বিভিন্ন স্থাপনা রয়েছে। এবং আমরা কিন্তু এই জাদুঘরের সম্পর্কে বরাবরই আসলে যেমনটি জানি যে এখানে কিন্তু সামরিক বাহিনীর বিভিন্ন ঘটনা, বিভিন্ন সময়ের স্থাপনা কিন্তু রয়েছে, যে জাদুঘর আকারে আমরা দেখতে পাই। এবং যদি বলি যে এখানে কিছুটা পাশে আসলে নব থিয়েটার রয়েছে, সেখানে কিন্তু আমরা ভিড় দেখেছি এবং এই দর্শকের ভিড়ের জন্য কিন্তু সড়কের মধ্যে এক ধরনের গাড়ির চাপ আমরা কিন্তু দেখতে পাই। এবং সেই প্রেক্ষিতে যদি বলি যে এই সড়কটিতে কিন্তু যান চলাচল বা সড়কে গাড়ির কিন্তু এক ধরনের চাপ রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে, এবং আমরা এখন চলে যাব আমার আরেক সহকর্মী রয়েছেন বসুন্ধরা সিটিতে, সেখানে সিনেমার খবরাখবর জানাতে আমরা চলে যাব আমাদের সহকর্মী আইরিন আয়াতের কাছে। আইরিন, বলবেন সেখানকার পরিস্থিতি? সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সবখানে, তার একটি বড় অংশ হচ্ছে আমাদের সিনেমা হলগুলো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে লোকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 4টি সিনেমা বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে। তার মধ্যে আছে প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস এবং 4 রকমের দর্শক রয়েছে। আপনারা যদি একটু দেখেন, কাউন্টারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেউ এসেছেন কাউন্টারে, তারা টিকিট কিনছেন, আবার অনলাইন থেকে অনেকে টিকিট কিনে তারপরে এখানে এসেছেন। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করেছেন যে তারা টিকিট পাচ্ছেন না। আবার আমরা একটা বিষয় আপনাদেরকে যদি জানিয়ে দেই, এখানে 4 রকমের যে সিনেমা দেখানো হচ্ছে, 4 মুভির 4 রকমের দর্শক রয়েছে। ছোট্ট শিশু থেকে শুরু করে সবাই সিনেমা আসছেন, ভিড় করছেন। আনন্দের একটি অংশ হচ্ছে প্রত্যেক বছর ঈদের সময় সিনেমাগুলো। আর এখানে প্রত্যেকটি যেই সব সিনেমাগুলো দেখানো হচ্ছে, প্রত্যেকটি সিনেমার টিম আছে যারা, তারা আসছেন, তারা দর্শকদের উদ্দেশ্যে কথা বলছেন এবং তারা তাদের সিনেমার কালকে থেকে রিলিজ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কেমন চলছে সেই সম্পর্কে তারা জানাচ্ছেন। আমরা যদি একটু দর্শকদের অভিমত নিয়ে আপনাদেরকে জানাতে চাই, যেহেতু 4 রকমের 4টি ছবি চলছে, পারিবারিক, অ্যাকশন, রোম্যান্স, 4 রকমের ছবি আছে এখানে। সবার আমরা যেটা জানতে পেরেছি, তাদের কাছ থেকে এক একজন এক এক রকম কথা বলছেন, যে তারা এক একজন এক এক রকম কথা বলছে। তাদের কাছে 4টি মুভি যে আছে, দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস এবং প্রেসার কুকার, 4 রকমের দর্শক রয়েছে এবারের সিনেমা হলগুলোতে। তবে প্রিন্ট সিনেমা সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে না, সেক্ষেত্রে যারা সাকিবিয়ানরা আছেন তারা একটু ক্ষোভ প্রকাশ করেছেন। তো আপনাদেরকে আমি যতটুকু জানাতে পেরেছি, এই ছিল আমার কাছে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে এখানকার সর্বশেষ। রাজধানী এবং রাজধানীর বাইরের বিভিন্ন স্থান থেকে জানছিলাম জনগণের ঈদ উদযাপনের খবর। ঈদ উৎসবের আমেজে সারা দেশ। ওয়াটার কিংডমের কৃত্রিম ঢেউয়ে জলকেলি আর সমুদ্রের নোনা জলে খুনসুটিতে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। কেবল কারে চড়ে আকাশ ছোঁয়ার রোমাঞ্চকর অনুভূতি। খুব কাছ থেকে পাহাড়, সাদা পাথর আর সুন্দরবনের সবুজ প্রকৃতি আর বন্যপ্রাণী দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা। মিউজিকের তালে নেচে গেয়ে ঈদ আনন্দে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঈদের ছুটিতে অবারিত সুযোগ হাতছাড়া করছেন না বিনোদন প্রেমীরা। চট্টগ্রামের ফরেস্ট লেকে উপচে পড়া ভিড়। বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে ওয়াটার কিংডমে কৃত্রিম ঢেউয়ের জলকেলিতে মাতোয়ারা। আমরা আসছি এখানে, ঘুরতেছি, ছবি তুলতেছি। আমরা চাই যে দর্শনার্থীরা আনন্দের মাত্রাটা যেন এখানে পূর্ণভাবে উপভোগ করতে পারে। কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত। মাদ্রাসা পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত 3 কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ। কেউ উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন, কেউ বা বালিয়াড়িতে আনন্দে মগ্ন। মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি ও পাতুয়ার টেকেও দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। সাগরের টানে আসলে সাগরের কাছে আসলে খুব ভালো লাগে। ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি, খুবই ভালো লাগতেছে। সাগরকন্যা কুয়াকাটায়ও আনন্দ ঘন সময় কাটাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র আকর্ষিত করে ভ্রমণ পিপাসুদের। কেবল কারে চড়ে আকাশ ছোঁয়ার প্রবল ইচ্ছা, রোমাঞ্চকর অনুভূতি। বগুড়ার মোমো ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে কেবল কারে চড়তে দর্শনার্থীদের ভিড়।
রাজশাহীর সাফিনা পার্কে ছেলে বুড়ো সব বয়সীরা মেতেছেন ঈদ আনন্দে। বাবা মায়ের হাত ধরে ছোট্ট শিশুরা বিভিন্ন রাইডে চড়ায় উচ্ছ্বসিত। রাইডে উঠছি 2-3টাতে, তো এখানে প্রথমবার আসছি, খুব ভালো লাগছে। বাচ্চারা একটু পানি পেলে খুব খুশি হয়, এজন্য পুরো ফ্যামিলিকে নিয়ে আসা। মোংলার করমজল বিনোদন কেন্দ্র থেকে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে সুন্দরবনের সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। সবুজ গাছগাছালি আর বন্য প্রাণী মনের খোরাক যোগাচ্ছেন তাদের। রিমো সিদ্দিক, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজার সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, কুয়াকাটা সৈকতে শিকদার জাবির হোসেন, সিলেটের সাদা পাথর উপবণিক এবং চাঁদপুরের বড় স্টেশন 3 নদীর মোহনায় আছেন ফারুক আহমেদ। প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, বেলা বাড়ছে, ঈদ আনন্দের মানুষের যে যাত্রা সেটির আনন্দ আরও বেশি বাড়ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে এসেছে এবং ছুটে আসা মানুষজনগুলো যে সমুদ্র সৈকতে যে আনন্দ করা, সেই আনন্দ এখনও চলমান রয়েছে। আমরা সকালের দিকে পর্যটকের পরিমাণ কিছুটা কম দেখলে এখন কিন্তু বিকেলের দিকে আরও বেশি পর্যটক, যেহেতু স্থানীয় দর্শনার্থীদের সঙ্গে পর্যটকরা যেহেতু যুক্ত হচ্ছে, আমরা দলে দলে মানুষজন নামতে দেখছি। সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা, কলাতলি সব পয়েন্ট দিয়েই মানুষজন নামছে এবং মানুষজন নেমে তারা তাদের মতো করে আনন্দ উদযাপন করছে। অনেকে ঘোড়ার পিঠে চড়ছে, আবার অনেকে ছবি তুলছে, আবার কেউ প্রিয়জনের হাত ধরে বালিয়াড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছে। এভাবেই কিন্তু সময় পার করছে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীরা। আমরা লক্ষ্য করছি সকালের দিকে যে পর্যটকদের যে সমুদ্র স্নান সেটির মাত্রা অনেক বেশি ছিল। সমুদ্রের তীর জুড়ে মানুষ আর মানুষ, সেই মানুষগুলো সমুদ্র স্নানে ব্যস্ত ছিল। এখন যেহেতু বিকেল হচ্ছে, সেক্ষেত্রে এখন সূর্যাস্ত দেখার যে সময়টা, সেই সূর্যাস্ত দেখার জন্য কিন্তু পর্যটকরা এখন ভিড় করছে। বিশেষ করে স্থানীয় দর্শনার্থীরাও সাগর পাড়ে আসার পর দুই প্রান্তের মানুষের যে মিলন মেলা, সেটি কিন্তু এখন বলা যায় কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা যে বিপুল সংখ্যক পর্যটক এসেছে তাদের নিরাপত্তার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি। সৈকতের যে লাইফ গার্ড কর্মীরা তারাও টাওয়ার থেকে পর্যবেক্ষণের পাশাপাশি টহল এবং যে সমুদ্রে যে প্রতিটি প্রান্তে তারা নিরাপত্তা দিচ্ছে সমুদ্র স্নান। সেক্ষেত্রে আবার অন্যদিকে যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, ট্যুরিস্ট পুলিশও যথাযথ ব্যবস্থা নিয়েছে। বিনোদন কেন্দ্র থেকে শুরু করে আমরা লক্ষ্য করছি হোটেল মোটেল জোন সব জায়গায় কিন্তু যে ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তা জোরদার করছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা এবং কলাতলি এলাকা পরিদর্শন করার পর তিনি সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেনের কাছে। ঈদের আনন্দে যেন প্রাণ ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা। দেশের দ্বিতীয় বৃহৎ এই সমুদ্র সৈকতের 29 কিলোমিটার এলাকা জুড়ে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার পর্যটক। সকাল থেকে অর্থাৎ ঈদের আজ দ্বিতীয় দিনে পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। বেলা গড়িয়ে যখন বিকেল শুরু হয়েছে তখন পর্যটকের উপচে পড়া ভিড় আমরা এখন লক্ষ্য করতে পেরেছি। গতকাল ঈদের দিনে পর্যটকের সংখ্যা আমরা তেমনটা লক্ষ্য করিনি। স্থানীয় পর্যটকরা কিছু ছিল, তবে দূর দূরান্তের পর্যটকরা আজ সকাল থেকে আসতে শুরু করেছে। বেলা বাড়তে বাড়তে পর্যটকের সংখ্যা আরও বেশি বাড়তে শুরু করেছে। আসলে গত রমজানের এক মাস অনেকটা নীরবতা, নিস্তব্ধ ছিল এই সমুদ্র সৈকতটি। এরপরে এখন ঈদের ছুটিতে পর্যটকরা আবার ভিড় জমিয়েছেন এই সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকত যেহেতু একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়, সে কারণে পর্যটকদের কাছে এই সৈকতটি অনেকটা পছন্দের। আর ঈদের যে আনন্দ সেটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে পরিবার পরিজন নিয়ে সৈকতটিতে ছুটে এসেছেন দূর দূরান্তের পর্যটকরা। বিশেষ করে পদ্মা সেতু চালুর ফলে এখানে যাতায়াত সহজ হয়, পর্যটকরা এখানে ছুটে আসছেন। আমরা দেখেছি হোটেল মোটেলগুলোতে কিন্তু রুমগুলো বুকিং হয়ে গেছে এবং তারা কিন্তু আপনার ইতিমধ্যে আমরা দেখেছি হোটেল মোটেলের অনেক রুম খালি নেই, সেটা কিন্তু আমাদের কাছে বলেছেন এখানকার হোটেল মোটেল মালিকরা। তারা বলছেন যে কুয়াকাটার যে প্রায় 2 শতাধিক ছোট বড় হোটেল রয়েছে সেই হোটেলগুলো কিন্তু এখন অনেকটা বুকিং হয়ে গেছে। আগামীকাল হয়তো আরও বেশি পর্যটক বৃদ্ধি পাবে সেই প্রত্যাশাও তারা করছেন এবং এই পর্যটক বৃদ্ধির ফলে এখানকার ব্যবসা বাণিজ্য প্রসারিত হয়েছে সেটাই কিন্তু বলছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এতটুকুই ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সবশেষ। আমরা চলে যাব সিলেটের সাদা পাথর এলাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপু বণিক।
দেখুন, পবিত্র ঈদ উল ফিতরের আজকের এই দ্বিতীয় দিনে পর্যটকরা সকাল থেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই পুরো বিষয়টিকে নিয়েই কিন্তু আজকে সিলেটের যে সাদা পাথর পর্যটন কেন্দ্রটি রয়েছে সেটাতে আসলে এক সাজ রব বিরাজ করছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম, আমরা এখানে দেখছিলাম যে এখানে যে বর্তমান পরিস্থিতি আছে, যে নৌঘাটের যে নৌকোগুলো রয়েছে প্রায় 200টির উপরে নৌকা রয়েছে, সেই নৌকোগুলো কিন্তু পুরোটাই ভরপুর হয়ে একদম কানায় কানায় পূর্ণ হয়ে কিন্তু একদম সাদা পাথরের যে মূল যে স্পটটি আছে সেই স্পটে কিন্তু তারা প্রবেশ করছেন। এবং এখানকার যারা ব্যবসায়ী সংশ্লিষ্টরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে যেহেতু ধলাই নদীর স্বচ্ছ জলরাশি এবং সাদা পাথরের এই সারিয়া সবুজ পাহাড় একত্রে গড়ে উঠেছে অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্যপট, এবং এই দৃশ্যপটকে উপভোগ করার জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আজকে পর্যটকরা এসেছেন। এবং এখন অবধি পর্যন্ত সর্বশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে প্রায় লাখো পর্যটকদের ঢল আজকে কিন্তু নেমেছে এবং প্রত্যেকটি নৌকা কিন্তু পরিপূর্ণভাবে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, বর্তমানে আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে নৌঘাট, এবং এই নৌঘাট থেকে কিন্তু এখানে প্রত্যেক পর্যটক যারা আছে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন এবং এখানে সবাই জলকেলিতে কিন্তু তারা তাদের যে ঈদের যে আনন্দটি সেই আনন্দ উপভোগ করছেন। এবং আপনাদেরকে আরেকটি তথ্য আমরা জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে ঈদের যেহেতু দ্বিতীয় দিন এবং সিলেট সাদা পাথরের পর্যটন স্পটের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কিন্তু সাদা পাথর পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দেশের পর্যটন স্পটগুলো আধুনিকায়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও কিন্তু তার সরকার গুরুত্বারোপ করবেন। এবং সবকিছু মিলিয়ে আমরা যদি বলি যে আজকের সাদা পাথরের যে পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবারের পরিবেশ এবং পরিস্থিতিটা কিন্তু অন্যরকম। আমরা এখন চলে যাব চাঁদপুরে, আমাদের আরেক সহকর্মী 3 নদীর মোহনায় আছেন, আমরা জানবো তার কাছ থেকে সেখানকার সর্বশেষ খবরাখবর। সমুদ্রের গর্জন কিংবা পাথর আর পাহাড়ের অপার সৌন্দর্য তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে চাঁদপুরের পদ্মা মেঘনা আর ডাকাতিয়া 3 নদীর মোহনার আরেকটি সৌন্দর্য, যেখানে ঈদের দ্বিতীয় দিনে হাজারো পর্যটকের ভিড় লেগেছে। আমরা যদি দেখাতে চাই, এই যে চাঁদপুরের 3 নদীর যে মোহনাটি আছে সেখানে হাজার হাজার পর্যটক, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন তারা তো আছেন বটেই, তাদের সঙ্গে কিন্তু যারা বিদেশে থাকেন বা বিদেশি আছেন তারাও কিন্তু চাঁদপুরের এই অপার সৌন্দর্য দেখার জন্য তারা ছুটে এসেছেন। বিশেষ করে পদ্মা মেঘনার যে মোহনাটি আছে, যেখানে মিঠা পানি সবচেয়ে চমৎকার একটা জায়গা, যেই জায়গাটির প্রকৃতির নির্মল নিটোল যে পরিবেশটি আছে সেই সৌন্দর্যটি, অর্থাৎ এখানকার যে প্রকৃতির অপার রূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার জন্যই মূলত আমরা যদি দেখাতে চাই যে হাজারো মানুষের ঢল। এই যে ঈদ উৎসব সেই সময়টি যেমনটি থাকে তার অন্য সময় কিন্তু এখানে মানুষজন এই প্রকৃতির রূপটি দেখতে আসে। এবং চাঁদপুরে এই 3 নদীর মোহনা নিয়ে কিন্তু অনেক গল্প আছে, সেই গল্পের আরেকটি অংশ আছে, সেটি হলো যে আসলে চাঁদপুরের পদ্মা মেঘনা যে রূপালী ইলিশ আছে সেই রূপালীর স্বাদও কিন্তু অনেকে নিতে আসেন। আর তার সঙ্গে তো এই প্রকৃতির সৌন্দর্য আছেই। এখানে যারা ভ্রমণ পিপাসু আছেন তারা শুধু যে চাঁদপুরের বাসিন্দা তা নয়, জেলার আশপাশের থেকেও অনেকে ছুটে আসেন। শুধু রাজধানী ঢাকা কিংবা কুমিল্লা, নোয়াখালী, শরীয়তপুর অন্যান্য যেই জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকেও কিন্তু মানুষজন ছুটে আসেন। এবং এই ঈদ উৎসবে মানুষের মধ্যে যেই ঘরের বাইরে যে একটা পরিবেশ দরকার, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা তাদের যে একটা চাহিদা আছে সেই চাহিদাটি কিন্তু খুব সহজে তারা মেটাতে পারেন চাঁদপুরে পদ্মা মেঘনা ডাকাতিয়া বেষ্টিত এই যে 3 নদীর মোহনা আছে, যাকে বড় স্টেশন হিসেবে পরিচিত সেই জায়গাটি। তো এই ছিল আমার কাছে ঈদের দ্বিতীয় দিনে পর্যটন সম্ভাবনার চাঁদপুর 3 নদীর মোহনা নিয়ে সবশেষ। ঢাকার বাইরের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে জানছিলাম সেখানকার ঈদ উদযাপনের খবর। অন্য প্রসঙ্গ, কুমিল্লায় বাসকে টেনে হিঁচড়ে 1 কিলোমিটার নিয়ে যায় ট্রেন, নারী শিশু সহ প্রাণ গেছে 12 যাত্রীর, আহত হয়েছেন অন্তত 15 জন। 2 গেটম্যানকে বহিষ্কারের পাশাপাশি 3টি তদন্ত কমিটি করা হয়েছে। দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী রেল ক্রসিং আধুনিকায়ন এবং আন্ডার ওভারপাস নির্মাণের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী। এদিকে হবিগঞ্জ, ফেনী সহ 6 জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 12 জন। হাসপাতাল জুড়ে প্রিয়জন হারানোর আর্তনাদ। কুমিল্লায় ট্রেন বাস দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের।
চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল বাস। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। 12 জনের মৃত্যুর খবর জানায় পুলিশ, রেলওয়ে এবং জেলা সিভিল সার্জন। হাসপাতালে ভর্তি আহত 15 জন। গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করে স্থানীয়রা। এই ঘটনায় 7.5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কৃষিমন্ত্রী ও রেলপথ প্রতিমন্ত্রী। প্রত্যেকটা লাশের জন্য 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে আপাতত লাশগুলিকে ট্রান্সফার করার জন্য। ইতিমধ্যে যে 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। অন্যদিকে মধ্যরাতে ফেনীর রামপুর এলাকায় স্পিড ব্রেকার পার হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় পেছন থেকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের বাস। পরে দোয়েল পরিবহনের আরেকটি বাস অন্য মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী, বাসের সুপারভাইজার এবং এক যাত্রীর মৃত্যু হয়। নিজের বিয়ের দাওয়াত দিতে পাবনা থেকে প্রাইভেট কার চালিয়ে নাটোরে যাচ্ছিলেন প্রকৌশলী জুলফিকার। বড়াই গ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা খেলে তার মৃত্যু হয়। হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিকআপ। এতে ঘটনাস্থলে মা, ছেলে সহ 4 জনের মৃত্যু হয়। লালমনিরহাটে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে একই পরিবারের 9 জন সহ 10 জন আহত হন। এছাড়া রাতে নওগাঁর আত্রায়ে ভটভটির ধাক্কায় টেম্পু উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যায় এক কিশোর। আহত অন্তত 10 জন। বান্দরবানে পর্যটকবাহী বাস পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ক্ষণিকের অসাবধানতায় মুহূর্তেই উৎসব রূপ নেয় বিষাদে। সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। উৎকণ্ঠায় হাসপাতালে ছুটছেন স্বজনরা। এবারও ঈদের দিন গুরুতর আহত শতাধিক মানুষ ভর্তি হয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। দুর্ঘটনা রোধে বিজ্ঞানসম্মত উপায়ে যানবাহন মনিটরিং এবং স্কুল থেকেই সড়ক সচেতনতা তৈরির পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞের। সিফাল আল শাহরিয়ারের ক্যামেরায় MA আজিমের রিপোর্ট। ঈদ আনন্দে বাইকের বেপরোয়া গতি পঙ্গু হাসপাতালে নিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার রাজুকে। পা ভেঙে এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। পোলাবেন মানুষ বের হয়েছে, তো আর না করা যায় না। ঘুরতাম যেতাম আসলাম, তো এটা তো তার আমরা তো জানি না। এদিকে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে বেপরোয়া অটোরিকশার চাপায় একই বেডে শিশু সন্তান নিয়ে কাতরাচ্ছেন শাকিল মিয়া। আমি তো সচেতন ছিলাম, আমি রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, অটো এসে আমার গায়ের মধ্যে পড়ে গেল। বিভিন্ন দুর্ঘটনায় এমন অসংখ্য মানুষ এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি, যাদের পরিবারে ঈদ আনন্দের পরিবর্তে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। একটা দুর্ঘটনায় আমাদের সবারই এটা পারিবারিকভাবে এটা অশান্তি। হয়তো কপালে আমাদের এটাই ছিল। ঈদের দিন দুপুরের পর থেকেই এমন দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা বাড়তে থাকে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ, যাদের চিকিৎসায় গঠন করা হয়েছে আলাদা মেডিকেল টিম। এবার সেন্ট্রাল রোস্টারের সাথে আবার ইউনিট, যে প্রত্যেকটা 12টা ইউনিট এখানে আমাদের। রাত্রে আর বিকালে বেশি চাপ ছিল। যারা ঘুরতে গেছে, বেপরা মোটরসাইকেল, অটোরিকশা অ্যাক্সিডেন্টের রোগীগুলো বেশি আসছে। গত 3 বছরের পরিসংখ্যান বলছে উৎসব আনন্দের দিনগুলোতে বাড়ে দুর্ঘটনা। প্রতি বছর ঈদ উল ফিতরেই 300 থেকে প্রায় 400 দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় 300 থেকে 400 মানুষ। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনা এড়াতে প্রয়োজন যানবাহনকে বিজ্ঞানসম্মত উপায়ে মনিটরিং এর আওতায় আনা। মনিটরিংটা প্রয়োজন রয়েছে আধুনিক বা ডিজিটাল সিস্টেম, টেকনোলজির সহায়তা নিয়ে, যাতে কিনা ওভার স্পিডিং করলে বা কোনো রেকলেস ড্রাইভিং করলে যাতে আমি ক্যামেরাতে সেটা ধরা পড়ে এবং ক্যামেরাতে ফাইনটা করতে পারি। এবছর রোববার দুপুর পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন 255 জন। এর মধ্যে 104 জনকে ভর্তি নেওয়া হয়েছে হাসপাতালটিতে, যারা অনেকেই সুস্থ হয়ে ফিরলেও হয়তো বাঁচতে হবে অঙ্গহীন হয়ে। MA আজিম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী। নয়াপল্টনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঝিনাইদহে আইনমন্ত্রী বলেছেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ নেই। আর চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে। খানিকের বেশি
ঈদের ছুটিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও সরকারের মন্ত্রীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলন। আন্তরিক শুভেচ্ছা জানাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপি সরকারের মত প্রকাশের স্বাধীনতায় একটি পক্ষ প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদগার করছে, কুৎসা রটানো ফ্যাসিবাদের লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি। অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন, এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। কুৎসা রটানো করা এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ, কুৎসা রটানো করা এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ ছিল না। আগামী বাজেটের আগেই সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। আগামী বাজেটের মধ্যেই আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড ইস্যুর নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করি। চট্টগ্রামে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় বিশেষ করে যে জ্বালানি সিকিউরিটি নিরাপত্তা, সেখানে আমরা খুব সজাগ আছি। একই শহরের নিজ বাসভবনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসবে সরকার। আগামী 6 মাসের মধ্যে আমরা একটি কর্মযজ্ঞ হাতে নিচ্ছি, যেখানে দুর্নীতিটা 0 পর্যায়ে না নামালেও একেবারে 1 ডিজিট কোটার মধ্যে পার্সেন্টেজে আমরা ঢুকিয়ে আনতে পারি। টাঙ্গাইল সার্কিট হাউসে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনে কাজ করছে সরকার। 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ করছে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গণতান্ত্রিকভাবে গঠিত হবে বলে আশা মন্ত্রীর। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংস্কার সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে সিলেটের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সংসদের সময়সীমা শেষ হওয়ায় নির্বাচন নিয়ে আলোচনা সীমিত। রাষ্ট্রপতির অবস্থান নিয়ে আপত্তি না থাকলেও ব্যক্তিকে নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। ঈদযাত্রার বিশৃঙ্খলার জন্য সরকারের গাফিলতি রয়েছে অভিযোগ করেন তিনি। এ সময় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের উপরও জোর দেন জামায়াত আমির। যেহেতু আমরা শেষ দিবসের বিষয়টা উত্থাপন করে ফেলেছি আর স্পিকার এটাকে এন্ডোর্স করেছেন ইন এনি ফর্ম, কাজেই এটা কিন্তু এখন ট্র্যাকটে উঠে গেছে। এখন সরকারি দলের জন্য রাস্তা খোলা, আমাদের জন্য রাস্তা খোলা। তারা যদি এখান থেকে সলিউশন নিতে চান, এটা ওপেন হয়ে গেল। আর যদি নিতে চান না, তাহলে আমরা আমাদেরটা প্রেস করতেই থাকবো, পরেও করবো, বাইরেও করবো, আমরা এটা ছাড়তে পারবো। আমরা চাই যে সব ক্ষেত্রেই দায়বদ্ধ নেতৃত্ব তৈরি হোক সমাজে, এবং সুষ্ঠু গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা চাই যে এটা হওয়া উচিত। নিজেকে দাবি করতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রভাব খাটাতেন ক্ষমতার। সুপারিশ, নিয়োগ আর প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠাতেন খুদে বার্তা, এমনকি নিজের নামে বানিয়েছিলেন গেজেটও। এমন প্রতারণার অভিযোগে আরিফ মহিউদ্দিন নামে একজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সরকার গঠনের মাত্র মাস পেরিয়েছে, কিন্তু এরই মধ্যে নীতি নির্ধারক সেজে শুরু হয়েছে প্রতারণা। নিজের ছবি এডিট করে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে অনলাইন যোগাযোগের বিভিন্ন অ্যাপসে পাঠানো হতো। ছিল ভুয়া ভিজিটিং কার্ডও। নিজেকে দাবি করতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এমনকি নিজের নামে ছাপিয়েছিলেন গেজেটও। এত সবের কারণ একটাই, বিভিন্ন মহলে ক্ষমতার প্রভাবে প্রতারণার ফাঁদ। সুপারিশ, নিয়োগ, এমনকি প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠাতেন বার্তা। এখানেই শেষ নয়, মন্ত্রীদের নাম ব্যবহার করেও চাঁদা নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। শনিবার রাতে কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন আরিফ মহিউদ্দিন। রোববার সংবাদ সম্মেলনে ডিএমপি জানায় তিনি মূলত প্রতারক।
নিজেকে সদস্য সচিব ঘোষণা করে এবং বিভিন্ন পর্যায়ের লোক আমাদের অনেক বড় বড় মন্ত্রী মহোদয়দেরকে নাম ব্যবহার করে যে তারা এটি উপদেষ্টা আছে, সে বিভিন্ন জায়গায় এই গুম কল্যাণ ট্রাস্ট এটা সাহায্য করার নামে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছে। এছাড়া সে একইভাবে নিজেকে প্রতিমন্ত্রীর দাবি করে দুদকের কাছে চিঠি লিখেছে, সে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে তাকে 1000 কোটি টাকা লোন দেওয়া। ডিবি বলছে 2024 সালেও প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এক মামলায় 5 বছরে সাজাও হয়েছিল তার। 2024 সালে তার নামে চকরিয়া থানায় একটা জিডিও করা হয়েছিল এরকম প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য। সন্দেহজনক কল অথবা পরামর্শে সাড়া না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলছে ডিবি। যে কোনো আইনগত সহায়তা আমাদের কাছে চলে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন কলকাতা আদালত। 14 দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের বিধাননগর হাসপাতালে নেওয়া হয়। পরে দুজনকে হাজির করা হয় বিশেষ আদালতে। কারাগারে তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা। গত 8 মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে স্থানীয় আদালত তাদের 14 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। গত 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীতে দিন দিন কমছে খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা। দখলদারিত্বে হারিয়ে গেছে অনেক মাঠ। কোথাও শপিং মল, কোথাও বাজার, কোথাও বা আবার ইজারার নামে বেদখল খেলার মাঠ ও পার্ক। সিটি কর্পোরেশন বলছে দ্রুত অবৈধ দখল থেকে উদ্ধার করা হবে খেলার মাঠ। নগর পরিকল্পনাবিদরা বলছেন নীতিমালা ছাড়া মিলবে না সুফল। অনুপ দত্তের ছবিতে আবুর সাইদ নিশানের প্রতিবেদন। নব্বই দশকের দিকেও রাজধানী ঢাকায় খেলার মাঠ ছিল চোখে পড়ার মতো। অপরিকল্পিত উন্নয়নে সেই তালিকাটা এখন যেন কাজির গরুর মতো, কেতাবে আছে বাস্তবে নেই। রাজধানীর প্রায় 70% খেলার মাঠই এখন বেদখল। কোথাও ক্লাব, কোথাও মার্কেট, আবার কোথাও বসেছে হাটবাজার। যেসব মাঠ এখনো আছে তারও সর্বোচ্চ 18% সাধারণ মানুষের প্রবেশাধিকার রয়েছে। এখানে মেলা করে দোকানপাট বসায়, আমরা খেলতে পারি না। এটা ভাঙা, এখানে 2টা দোলনা ছিল, একটা নাই। পুরান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ধূপখোলা মাঠও তার ব্যতিক্রম নয়। একসময় এলাকার শিশু কিশোরদের খেলাধুলার প্রধান স্থান ছিল এই মাঠ। তবে এখন এর একাংশে তৈরি করা হয়েছে বহুতল মার্কেটের অবকাঠামো। এই মার্কেটটা মাঠেরই অংশ ছিল। হ্যাঁ, মাঠেরই অংশ ছিল। এই খামারটাও কি ওরা? খামারটা বুড়ো বাজারে কসাইরা রাখে আর কি। অন্যদিকে ধানমন্ডি ক্লাব মাঠও বছরের পর বছর ধরে ইজারার নামে বেদখল রয়েছে। সময়টাকে কে পাঠাচ্ছে বলো? কি জানতে চাই? আপনি বলছেন যে আপনি মাঠের ছবি তুলবেন। হ্যাঁ, আপনার কাছে মনে হয় মাঠ খোলা। আমি হেডম নিয়ে কেন আসবো? বহুত লোকজন আমার পরিচিত আছে। ধানমন্ডি সোসাইটি মাঠের রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কাছে আবেদন করলেও তা এখনো অনুমোদন পায়নি। তবুও মাঠটির নিয়ন্ত্রণ তাদের হাতেই। নির্বাচিত সরকার ছিল না দেখে এটার কোনো ডিসিশন মেকিং হয়ে আসেনি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মাঠগুলো আবারও উন্মুক্ত করা হবে। আমার পূর্বে যারা ছিল সিটি কর্পোরেশনের দায়িত্বে, তারাই সেখানে এখন একটা মাঠে রূপান্তরিত করছে। মাঠগুলো তো উন্মুক্ত থাকবে প্রত্যেকটা জায়গাতে। তড়িৎ গতিতে আমরা চেষ্টা করব যে খোলা জায়গাগুলোকে কিভাবে খেলাধুলার মাঠে রূপান্তরিত করা যায়। উত্তর সিটি কর্পোরেশনের চিত্র অনেকটা একই। প্রায় 50 বছরের বেশি সময় ধরে দখল হয়ে আছে মিরপুর 6 নম্বরের ঈদগাহ। অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকেরও। সরকারি যেই স্থাপনার উপরে যারা অবৈধভাবে দখল করে আছে, এটা তো আইনসঙ্গত কোনো কাজ নয়। পরিকল্পনা আছে, এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। মাঠ দখলদারদের আইনের আওতায় আনা সহ মাঠ ও পার্ক ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা করার আহ্বান জানান নগর পরিকল্পনাবিদ। পার্কে দখল করেছে তার একটা সুস্পষ্ট ক্রাইম, এই ক্রাইম অন্তর্ভুক্ত করে দখলদারদের অবশ্যই কাস্টডিতে নেওয়া উচিত। এরপরে সেই মাঠগুলোতে জনগণ কিভাবে অ্যাক্সেস পাবে সেটার জন্য নীতিমালা করা উচিত। রাজধানীর মাঠ পার্ক দখলমুক্ত করতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। প্রশ্ন হচ্ছে, নতুন সরকার ঢাকা শহরের অবৈধ দখলদারিত্ব থেকে মাঠ উদ্ধার করে ফিরিয়ে দিতে পারবে কি শিশুদের শৈশবের দুরন্তপনা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে প্রভাব বিস্তারে মরিয়া যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। তিস্তা প্রকল্পে বড় অঙ্কের ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারত।
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে অশুল্ক বাধা দূর করার কথা বলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সহায়তার আশ্বাস দিয়েছে 3 দেশই। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থ বিবেচনায় সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলের শুরুতে পদ্মা সেতু সহ কয়েকটি মেগা প্রকল্পে ঋণ সহায়তা দেয় অন্যতম উন্নয়ন সহযোগী চীন। তবে শেখ হাসিনার শাসন আমলের শেষ ভাগে ঋণের প্রতিশ্রুতি শূন্যের কোটায় নামায় বেইজিং। একই অবস্থা ভারতের ক্ষেত্রেও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য বলছে গত 5 অর্থ বছরে ভারত নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। বিপরীতে চীন দিয়েছে $140 কোটি। মাঝের সময়টায় ছিল না কোনো ঋণ। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দেয় চীন। গত 5 অর্থ বছরে চীনা ঋণের অর্থ ছাড় হয়েছে $353 কোটি। ভারত করেছে $123 কোটি। আর ইআরডির হিসেবে সরাসরি ঋণ সহায়তা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রভাবশালী এই 3 দেশের দৌড়ঝাঁপে ক্রমেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। গেল 8 মার্চ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দেয় ভারত। Both sides can work more closely together, how we can promote trade volume, how we can promote Bangladeshi exports to India. একদিন পরই অর্থ মন্ত্রণালয়ে ছুটে যান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তার কথা জানান তিনি। More than 10 projects carry on and we're discussing it. We can come up with figures. Some Tista River projects we are going to build 1,000 hospital in Bangladesh. চীন ও ভারতের এই তৎপরতার মধ্যে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দীর্ঘমেয়াদে দেশটির কাছে এলএনজি সহায়তা চায় বাংলাদেশ। আলোচনায় প্রাধান্য পায় অশুল্ক বাধা দূর করতে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের তাগিদও। আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য 2-1টা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। ভারতের বাণিজ্য সম্প্রসারণ, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি আর চীনের ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশ ঘিরে প্রভাবশালী এই 3 দেশের অর্থনৈতিক কূটনীতিকে কাজে লাগাতে সরকারকে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। দ্রুত এই চলমান প্রকল্পগুলো শেষ করে নতুন যে প্রকল্পগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি হতে হবে আসলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। তো সেইভাবে করেই নতুন নতুন জায়গাতে আসলে এই অর্থায়ন বা উন্নয়ন সহযোগিতা সেগুলো সম্প্রসারিত করতে হবে। বাংলাদেশের শীর্ষ 10 উন্নয়ন সহযোগীর তালিকায় রয়েছে এই 3 দেশই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের বাজারে রপ্তানিতে বড় ধাক্কা খেয়েছে তৈরি পোশাক খাত। জানুয়ারিতে রপ্তানি হয়েছে $165 কোটি 47 লাখ পণ্য, যা গেল বছরের একই সময়ের তুলনায় 25 ভাগ কম। এই সময়ে পোশাকের দাম কমেছে 9% বেশি। রপ্তানিকারকরা বলছেন বাড়তি প্রতিযোগিতা ও বিশ্ববাজারে চাহিদা কমায় নেতিবাচক অবস্থানে পোশাক খাত। MSRFIনের রিপোর্ট। 2026-এর শুরুতেই পোশাকের বাজারে ধাক্কা খেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটির পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের সবশেষ তথ্য, জানুয়ারিতে আমদানি হয়েছে $7 বিলিয়ন পণ্য, যা গেল বছরের একই সময়ের তুলনায় 15.48% কম। এই সময়ে ইউরোপের বাজারে $165 কোটি 47 লাখ পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। গেল বছর জানুয়ারিতে যার পরিমাণ ছিল $221 কোটি 39 লাখ। বছর ব্যবধানে আয় কমেছে 25.25%। শুধু রপ্তানি আয় নয়, কমেছে পরিমাণও। গেল বছর জানুয়ারির তুলনায় 17.5% কমে দাঁড়িয়েছে 12 কোটি কেজিতে। ইউরোপের বাজারে চলতি বছরের শুরুতেই বড় ব্যবধানে কমেছে পোশাকের দামও। জোটটিতে বাংলাদেশি পোশাকের দাম কমেছে 9.41%। তবে প্রবৃদ্ধি হয়েছে ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়ার। চিন্তা করে অর্ডারটা দেয়। উদ্যোক্তারা বলছেন বৈশ্বিক অস্থিরতায় বড় অঙ্কের ক্রয়াদেশে সতর্ক অবস্থানে ক্রেতারা। রাজনৈতিক অনিশ্চয়তা, ট্রাম্প ট্যারিফ, এগুলোর কারণে আমাদের অর্ডার যে পরিমাণ আসার কথা ছিল আসে নাই। রপ্তানি আয়, পরিমাণ ও পোশাকের দাম কমলেও ইউরোপের বাজার প্রতিযোগিতায় দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। MSRFIN, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের 5টি শহরে ব্যাপক আক্রমণের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। হামলায় অন্তত 200 জন আহত হয়েছে বলে দাবি IRGCর। এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনাতেও আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের বিভিন্ন স্থানেও বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের পারমাণবিক স্থাপনার শহর ডিমোনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায় সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে আরাদিলাত বিয়ার সেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হতাহতের দাবিও করেছে বাহিনীটি। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে এক ঝাঁক রকেট ছুড়েছে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাত ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ইসরায়েলের জরুরি পরিষেবা জানায় আরাদ শহরে প্রায় 100 জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনা থেকে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরেই ইসরায়েল জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। আরাদ শহরে হামলার পর উদ্ধার ও জরুরি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। জবাবে তেহরানের সরকারি স্থাপনাগুলোতে বিধ্বংসী হামলা শুরু করেছে তেল আবিব। রাজধানী ছাড়াও বেশ কয়েকটি স্থানে হামলার দাবি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পারস্য উপসাগরে ব্যক্তিগত মালিকানার জাহাজে হামলার অভিযোগ করেছে ইরান। এদিকে হরমুজ প্রণালী খুলতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, তেহরান যদি প্রণালী না খোলে তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া হবে। জবাবে মোস্তফা প্রশাসন জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। গণমাধ্যমের দাবি লজিস্টিক্স ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। চলতি বছর জুড়ে ঘরের মাটিতে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। জুলাই আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে আইরিশদের প্রকাশিত বার্ষিক সূচিতে নেই বাংলাদেশ সিরিজের নাম। পরে ক্রিকেট আয়ারল্যান্ডের কর্তার সঙ্গে কথা বলে জানা যায়, খরচ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা, যদিও বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি পাওয়া যায়নি। এই সিরিজ না হলে অজিদের বিপক্ষে সিরিজের পর ভারত সিরিজের জন্য প্রায় 1.5 মাস অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। ইংলিশ লিগ কাপের হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম শিরোপা জিততে মরিয়া দুই ক্লাবে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রোববার রাত 10:30টায়। এই ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী আর্সেনাল। ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। দারুণ ছন্দে আছে বুকাও সাকা ও ভিক্টর গিউকেরাস। তবে ইনজুরির কারণে অনুপস্থিত জুরিয়ান টিম্বার এবং মার্টিন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ভালো যাচ্ছে না ম্যান সিটির। রিয়ালের কাছে হেরে বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তবে পরিসংখ্যান কথা বলছে সিটিজেনদের পক্ষে। লিগ কাপের সবশেষ 7বার ফাইনাল খেলে 7 জিতে জিতেছে তারা। দল নিয়ে আশাবাদী পেপ গার্দিওলা, যদিও বর্তমান আর্সেনালকে সমীহ করছেন সিটি কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়, ছোটদের কাতারে সামিল বড়রাও। চলন্ত বাস ট্রেনে হিচড়ে নিয়ে গেল ট্রেন। কুমিল্লায় প্রাণ গেল 12 জনের, 6 জেলায় নিহত আরও 12। বান্দরবানে আহত 30 পর্যটক। ক্রসিং আধুনিকায়নের ঘোষণা প্রতিমন্ত্রীর। এবং তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী। ফ্যাসিবাদী আচরণ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার। সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে আসছেন মাহাদি ধ্রুব। জাফর, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। সময়।